প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। রাশেদ খানকে নিয়ে আর কথা বলতে ভালো লাগে না। তাকে নিয়ে অনেক কথা বলেছি, বাট তিনি এমন এমন বক্তব্য রেখে চলেছেন, কথা না বলেও পারছি না। প্রিয় দর্শক শ্রোতা, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আফ্রিকার দুটো দেশের কথা, ঘানা এবং কেনিয়ায় কারো প্রিয়জনের মৃত্যু হলে লোকেরা কান্না করবার জন্যে, শোক প্রকাশ করবার জন্যে লোক হায়ার করেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ঘানা এবং কেনিয়া এই দুটো দেশে, এই দুটো দেশের দীর্ঘদিনের রেওয়াজ। যে যত বেশি লোক হায়ার করতে পারবে, এদেরকে বলা হয় প্রফেশনাল মর্নার্স, অর্থাৎ পেশাদার শোক প্রকাশকারী। তো তাদের কাঁদতে হয়, আর যেই কান্নার দলটি ভালো কান্না করে তাদের কাটতি বাড়ে। অন্য পরিবারে যখন আবার কারো প্রিয়জনের মৃত্যু হয়, তখন তারা তাদেরকে হায়ার করে। অর্থাৎ কান্নার ক্ষমতা, আবেগ প্রকাশের ক্ষমতা যেই দলের যত বেশি, সেই প্রফেশনাল মর্নার্সদের কোম্পানি আছে ভিন্ন ভিন্ন, তাদের কাটতি তত বেশি। তো প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি বা সরকারি দল যে কথাগুলো বলতে পারছে না বা বলতে চাইছে না, সেটি তারা রাশেদ খানকে দিয়ে বলাচ্ছে বলে মনে হচ্ছে অবস্থা দৃষ্টে। তো বিস্তারিত বলা সম্ভব নয়, কারণ রাশেদ খান প্রতিনিয়ত এইসব খিস্তি খেউর করে চলেছেন বিরোধী দলের বিরুদ্ধে। সেই সব ক্রনোলজিক্যালি সময়ের দিক থেকে সময় অনুক্রমে বর্ণনা করতে গেলে বিশাল হয়ে যাবে এপিসোড, সেটি করা অসম্ভব। আপনারাও যারা খোঁজখবর রাখছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত আছেন, গণমাধ্যমের খোঁজখবর রাখছেন, আপনারা জানেন প্রতিনিয়ত রাশেদ খান বক্তব্য দিয়ে চলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, আর ফিজিক্যালিও কখনো কখনো দিচ্ছেন, কোনো অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন। তো তার বক্তব্যগুলো সব একই রকমের, কোনো পার্থক্য নেই, একটিই কাজ, সেটি হলো এনসিপির নেতৃবৃন্দকে ছোট করা, এই মুহূর্তে তাদেরকে বিতর্কিত করা, এবং মাঝে মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা, আমি একাধিক এপিসোডে এগুলো নিয়ে কথা বলেছি। বাট মূলত তিনি এই কাজটি করে চলেছেন, অন্য দলের অন্য লোকের চরিত্র হনন, এর বাইরে তার আর কোনো কাজ আমি দেখছি না। এবং কথায় কোনো যুক্তি নেই, তথ্য নেই, উপাত্ত নেই, প্রমাণ নেই, ক্রমাগত কথা বলে চলেছেন প্রিয় দর্শক শ্রোতা। তো রাশেদ খান শুক্রবার দিন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন গত শুক্রবার। সেখানে তিনি দাবি করেছেন নাহিদ ইসলাম পতিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দায় মুক্তি দিয়েছেন। কিভাবে? তখন কেন নাহিদ ইসলাম বিপ্লবী সরকার গঠন করলেন না? বিপ্লবী সরকার গঠন করলে এখন আর দায় মুক্তির প্রশ্ন আসতো না। তো সেই জন্যে বিপ্লবী সরকার গঠন না করে শাহাবুদ্দিন চুপ্পুকে ব্যবহার করা হয়েছে, তার থেকে মধু খাওয়া হয়েছে, এখন তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যেটি লজ্জার। উল্টো এনসিপির বা নাহিদ ইসলামদের মাপ চাওয়া উচিত জাতির কাছে, তখন বিপ্লবী সরকার গঠন করতে না পারবার জন্যে কিংবা না করবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, এটি খুব লজ্জার, কারণ এই ভদ্রলোকের কোনো পড়াশোনা নেই, পত্রিকা পড়েন না, গণমাধ্যমের খবর রাখেন না। আমি দৃঢ়ভাবে সেটি বিশ্বাস করতে শুরু করেছি, কারণ এই কথা বাংলাদেশের একটি শিশুও জানে। প্রধান দল বিএনপির বিরোধিতার কারণে সেই সময় বিপ্লবী সরকার গঠন করা যায়নি। এটি অনেকবার গণমাধ্যমে আলোচনা হয়েছে, টকশোতে আলোচনা হয়েছে, এখনও প্রতিনিয়ত হচ্ছে। প্রধান বিরোধিতা বিএনপির কাছ থেকে এসেছিল যে বিপ্লবী সরকার গঠন করবার দরকার নেই। তো রাশেদ খান যেই দলে যুক্ত হয়েছেন, সেই দলের ওখানে কতটুকু ভূমিকা ছিল তিনি সেটি জানবার চেষ্টা করলেন না, কিংবা জেনেও এর দায় অন্য কারো উপর চাপাবার চেষ্টা করছেন, যেটি ধান্দাবাজি। আর রাশেদ খান ধান্দাবাজির জন্যে এই মুহূর্তে বাংলাদেশে শ্রেষ্ঠ জায়গাটি, শীর্ষস্থান দখল করে আছেন, এটি সবাই জানি আমরা। তো এই ছিল তার শুক্রবারের পোস্ট। আর আজ মঙ্গলবারও একটি পোস্ট দিয়েছেন তিনি তার ফেসবুকে। তো সেখানে তিনি দাবি করেছেন যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জাতির সঙ্গে বেইমানি করেছে, আর সেই জন্য তারা ছাত্র উপদেষ্টা হতে পারেনি। নাহিদ ইসলাম 1 নাম্বার ছিলেন, 1 নাম্বার সমন্বয়ক। আসিফ মাহমুদ 4 নাম্বার সমন্বয়ক, 1 এবং 4 ছাত্র উপদেষ্টা হতে পেরেছেন। বাট সার্জিস আলম এবং হাসনাত 2 এবং 3 হওয়ার পরও সমন্বয়ক হতে পারেননি, কারণ তারা জাতির সঙ্গে বেইমানি করেছেন। আর রাশেদ খানকে সেই কথা বলেছেন 7 আগস্ট রাতে একজন সমন্বয়ক। প্রিয় দর্শক শ্রোতা, হাসনাত আবদুল্লাহ একজন সংসদ সদস্য,
সার্জিস আলম একটি দলের গুরুত্বপূর্ণ পোস্টে আছেন। তো তাদের সম্পর্কে অভিযোগ উত্থাপন করতে হলে সেখানে তথ্যপাত্য থাকতে হবে, যুক্তি থাকতে হবে। একবার ভেবে দেখুন এই তরুণ কতটা উদ্ভ্রান্ত, কতটা বিভ্রান্ত, কতটা পথভ্রষ্ট। তিনি বলছেন 7 আগস্ট রাতে একজন সমন্বয়ক তাকে এই কথা বলেছেন, সেইটিকে রেফারেন্স দিয়ে তিনি কথা বলছেন যে এই দুজন জাতির সঙ্গে গাদ্দারি করেছে, বেইমানি করেছে। যেই টার্মগুলো বিরোধীরা বিএনপি সম্পর্কে বলে থাকে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রকারান্তরে জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করে জাতির সঙ্গে গাদ্দারি করেছে বা করছে, তো সেই অভিযোগ এখন উল্টো করে এটির গতিপথ পাল্টে দিয়ে এখন নাহিদের দিকে কিংবা সার্জিস আলম এবং হাসনাতের দিকে দিয়ে দিলেন তিনি। আর আজ তিনি কথা বলছিলেন খুবই মজার একটি বিষয়। রাশেদ খান আজ কথা বলছিলেন আজ মঙ্গলবার 28 জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আমরা বাংলাদেশি নামক একটি সংগঠন একটি প্রোগ্রাম করেছে, আর সেই প্রোগ্রামটির শিরোনাম ছিল ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য। খুব গুরুত্বপূর্ণ এই শিরোনামটি, প্রিয় দর্শক শ্রোতা, আমি রিপিট করছি, দয়া করে মনে রাখবেন আলোচনার সুবিধার্থে। ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য। চমৎকার রিকনসিলিয়েশনে ডাক দিয়েছেন সেই সংগঠকরা বা আয়োজকরা। আর সেখানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাহলে প্রোগ্রামের শিরোনাম হলো ঐক্য, সমাজ গঠনে বিভাজন নয়। তো সেই ঐক্যের প্রোগ্রামে রাশেদ খান কি বলছেন একটু শুনে নিই সংক্ষেপে। সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তারা একের পর এক পতন ও গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে তিনি বিরোধী রাজনৈতিক দলকে বুঝিয়েছেন, বিশেষভাবে জামায়াত ইসলামী এবং এনসিপি। আমি আবার পড়ছি লাইনটি। সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তারা একের পর এক পতন ও গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। মিথ্যাচার, প্রপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে দেশে একটি নোংরা রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কিন্তু এসব অপচেষ্টা সফল হবে না। যারা ঐক্যের কথা বলেন তারাই আবার প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়িয়ে বিভেদ তৈরির চেষ্টা করেন। সত্যিকার অর্থে ঐক্য চাইলে আগে রাজনৈতিক শালীনতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা দেখাতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তো এই ভদ্রলোক ক্রমশই একটি ভারে পরিণত হচ্ছেন। আমি আর কোনো বিশেষণ পেলাম না তার জন্যে। ভেবে দেখুন একবার, যে প্রোগ্রামে তিনি বক্তব্য রাখছিলেন বক্তা হিসেবে, সেইটির নামই হলো বিভাজন নয় ঐক্য। আর সেখানে তিনি বলছেন মিথ্যাচার, প্রপাগান্ডা আর অপপ্রচারের মাধ্যমে দেশে একটি নোংরা রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কারা করছে সেই চেষ্টা? এনসিপি এবং জামায়াত ইসলামী। তাহলে প্রোগ্রামের শিরোনামের সঙ্গে তার বক্তব্যের মিল নেই। সম্ভবত তিনি জানতেন না কোন প্রোগ্রামে তিনি বক্তব্য রাখছেন। আমরা অনেক বক্তাকে এরকম দেখেছি, ব্যাকড্রপে ব্যানারে কি লেখা আছে, কি সংক্রান্ত প্রোগ্রাম, সেই প্রোগ্রামের থিম কি, কি বিষয়ে কথা বলতে হবে, বাংলাদেশের অনেক বক্তাই সেই সব জানেন না। সেটি জানা যে খুব গুরুত্বপূর্ণ। তার বক্তব্য যে থেমেটিক হতে হবে, সেই থেমের সঙ্গে যেতে হবে, এই বোধ, এই বুদ্ধি, এই বোধোদয় অনেকেরই থাকে না, আর তারও নেই। সে অবাক হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, সবচেয়ে আফসোসের বিষয় হলো প্রধানমন্ত্রী কি করে এমন একজন অর্বাচীন তরুণের কাছে, তরুণকে তার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা রাজনৈতিক সহকারীর পদটি দিতে পারেন, তাও আবার সচিবের পদমর্যাদায়। আমি নিশ্চিত করে বলতে পারি অনেক সচিব লজ্জা পেয়েছেন। কেউ কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথা হয়তো ভাবছেন যে রাশেদ খান যদি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তাহলে আমার আর এই পদে থাকা চলে না, মানায় না। কারণ সচিবেরা যোগ্যতার প্রমাণ দিয়ে, লেখাপড়া করে, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করে সচিব হয়েছেন। রাশেদ খানের মতো তারা সচিব হননি, অর্থাৎ পদটি তারা আর্ন করেছেন, তাদেরকে দিয়ে দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক। তো এখন কথা হলো এই রাশেদ খানের, আমার অতীতের এপিসোডগুলোতে আমি উল্লেখ করেছিলাম, আজও আরেকবার উল্লেখ করছি, এটি উল্লেখ করা প্রয়োজন প্রিয় দর্শক শ্রোতা, কারণ এই তথ্যগুলো আপনাদের জানা দরকার। তো রাশেদ খান যখন পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন প্রধানমন্ত্রী, তখন আমি বিএনপির অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি ব্যক্তি পর্যায়ে, এটি অফ দ্য রেকর্ড।
তো তারাও লজ্জিত হয়েছেন, তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি আসলে অনেকে। তারা বলেছেন বস ভুল করেছেন, এর চেয়েও যোগ্য লোক ছিল। একবার ভেবে দেখুন বিএনপি নেতাকর্মীর বক্তব্য। বস বলতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোঝাচ্ছেন। তো তারা কেউ কেউ বলছেন বস ভুল করেছেন, রাশেদ খানের চেয়েও যোগ্য লোক দেশে ছিল, তিনি কেন তাদেরকে চুজ করলেন না বা তাদেরকে কেন পিক করলেন না। তো তখন জানতে চাইলাম সেই যোগ্য লোক কারা। তখন তারা বললেন, তারা কিন্তু বিএনপি নেতাকর্মী, আমি আগেই বলছি, তারা বললেন সেই যোগ্য লোক হলো আমতারেক এবং হিরো আলম। তারা পরিষ্কার বললেন যে আমতারেক এবং হিরো আলম অধিকতর যোগ্যতা সম্পন্ন রাশেদ খানের চাইতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই রাশেদ খান এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এটি বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। জানি না এটি কোনো সাবোটাজ কিনা। বিএনপির রাজনীতিবিদেরা, সিনিয়র নেতারা কেউ প্রধানমন্ত্রীকে খাটো করবার জন্যে এই অর্বাচীন লোকটিকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে তাকে দিয়ে প্রতিনিয়ত এরকম আক্রমণাত্মক অর্বাচীন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে খাটো করা, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের দা কুমড়ো সম্পর্ক তৈরি করা এবং জাতিকে রাজনৈতিকভাবে বিভাজিত করা যত রকমভাবে সম্ভব, এই চেষ্টা, এই হীন উদ্দেশ্য থেকেও সেটি হতে পারে। প্রধানমন্ত্রী হঠাৎ করে রাশেদ খানকে পিক করে নেবেন, এটি ভাবতে আমার কষ্ট হচ্ছে। তো যারাই এই কাজ করেছেন, এমনকি প্রধানমন্ত্রীও যদি করে থাকেন তিনি না বুঝে করেছেন, এটি তার করা ঠিক হয়নি, এটি তার মর্যাদার সঙ্গে যায় না। ইটস বিনিথ হিজ ডিগনিটি অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এটি হয় না, তার মর্যাদার সঙ্গে এটি যায় না। রাশেদ খানের মতো কোনো লোক তার রাজনৈতিক সহকারী থাকতে পারেন না। বাট এইটি আমাদের দেখতে হচ্ছে, প্রতিনিয়ত এই বক্তব্য শুনতে হচ্ছে। তো যেটি বলছিলাম, আমি একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম যে একটি বিষয়ে আমি আলোকপাত করব, আগেও করেছি। রাশেদ খান সম্পর্কে একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল তাকে নিয়ে। সেটি হয়েছিল 9 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আমাদের 2026, আমি দুঃখিত, 9 ফেব্রুয়ারি 2026 আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে। প্রিয় দর্শক শ্রোতা, দুপুর 12টায় সেই প্রোগ্রামটি হয়, সাংবাদিক সম্মেলনটি হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সদরে একটি মিলনায়তনে। সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগ সম্পর্কে পরদিন গণমাধ্যম রিপোর্ট করে। যুগান্তর, কালের কণ্ঠ এবং বার্তাবাজার 3টি পত্রিকার হেডলাইন কাছাকাছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হেডলাইনটি হলো অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাশেদ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাশেদ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। আর সেই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন একজন ব্যাংক থেকে ছাঁটাই হওয়া একজন কর্মকর্তা, সিনিয়র অফিসার রাসেল আহমেদ, তার স্ত্রী, তার বাবা তাজউদ্দিন আহমেদ এবং গণ অধিকার পরিষদের নেত্রী জোহরা বেগম। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই বক্তব্যে সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করছিলেন, সেই অভিযোগগুলো একটু বলবার চেষ্টা করছি। রাসেল আহমেদ বলছিলেন যে রাশেদ খান গরিব ঘরের সন্তান, এই কথা তিনি বারবার আমাদের বলছেন। তিনি বলছেন জাতীয় পর্যায়ে রাজনীতি করতে হলে একটি ভালো ফোন দরকার, ইম্প্যাক্ট তৈরি করতে হলে। তো এখন রাশেদ খান, তার হাতে একটি ফোন আছে, আইফোন, 1,80,000 টাকা দাম, আমাদের জানবার কথা ছিল না। সেটি সংবাদ সম্মেলনে রাসেল আহমেদ, যিনি ব্যাংকার ছিলেন, অগ্রণী ব্যাংকের, স্যাক্ট হয়েছেন, তার বক্তব্য। তো তিনি বলছেন 1,80,000 টাকা দিয়ে এই মোবাইল রাসেল আহমেদ তাকে কিনে দিয়েছেন, রাশেদ খানের হাতের মোবাইলটি। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই না, বলেছেন তার টাকায় তিনি ল্যাপটপ কিনেছেন, বর্তমানে যে ল্যাপটপটি ব্যবহার করেন, ঘরের আসবাবপত্র কিনেছেন এবং অন্যান্য জিনিস। আচ্ছা, আর এখন তিনি যে গাড়িটি চালান, যেই গাড়ি নিয়ে ঝিনাইদহে মাঝে মাঝে তিনি যান, সেই গাড়ির 16টি কিস্তি এই রাসেল আহমেদ শোধ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে কিন্তু কেউ অভিযোগ করছে না যে আমি যে সেলফোনটি দিয়ে, আমি যে মোবাইল ফোনটি দিয়ে ভিডিও করছি, এইটি আমাকে কেউ দিয়েছেন বা এটির দাম কত লোকেরা জানে না, জানবার কথা না। আচ্ছা, বাট রাশেদ খান এটি জানে, শুধু জানে না, দাম বলে দিয়েছেন তারা, আরও কি কি তাদের পয়সা কেনা হয়েছে সেই কথা বলা হয়েছে। এবং আরও একজন অভিযোগ করেছেন তিনি 5 লক্ষ টাকা দিয়েছেন একটি চাকরির জন্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিয়ন পোস্টের জন্যে 5 লক্ষ টাকা রাশেদ খানকে দেওয়া হয়েছিল, চাকরিও হয়নি, এখন টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হচ্ছে, পজিশনের ভয় দেখানো হচ্ছে।
সো এখন তো পজিশনের ভয় দেখানো খুবই সহজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তো আরেকজন অভিযোগ করেছেন জহুরা বেগম, এবং শুধু তাই না, তারা সাংবাদিকদের রাশেদ খানের সঙ্গে লেনদেনের দলিলাদি দেখিয়েছেন, কাগজ দেখিয়েছেন, প্রমাণ দেখিয়েছেন কিভাবে তিনি লেনদেন করেছেন বা তারা লেনদেন করেছেন রাশেদ খানের সঙ্গে। কারণ বড় অঙ্কের টাকা বলা হয়েছে, 1.5 বছরে 32 লক্ষ টাকা তিনি লোকের কাছ থেকে নিয়েছেন, এবং চায়না যাবার আগেও তাদের কাছ থেকে টাকা নিয়েছেন খরচ হিসেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাশেদ খানের দৃষ্টি আকর্ষণ করলে তখন গণমাধ্যমকে রাশেদ খান বলেছিলেন যে এইটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো মিথ্যে, এইসব বিষয়ে খবর ছাপার দরকার নেই। তো একবার ভেবে দেখুন, এগুলো খুবই গুরুতর অভিযোগ। আর এই অভিযোগ কারোর বিরুদ্ধে আনলে তিনি শুধু এই কথা বলে দায় এড়িয়ে যেতে পারেন না যেগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার, এগুলো ছাপবেন না আপনারা, এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। তার প্রতিবাদের ধরন এবং ভাষা দেখে আমরা বুঝতে পারি এই অপকর্মগুলো তিনি করেছেন। যদি না করে থাকেন প্রিয় দর্শক শ্রোতা, এখন তো তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন, এবং করাটি খুব দরকার। না হলে তার মান বাঁচে না। না হলে সংবাদপত্রে যা এসেছে, যুগান্তরে, কালের কণ্ঠে, আজকের বার্তা এবং আরও অনেক পত্রিকায়, জাতীয় গণমাধ্যম, সবগুলোতেই সংবাদ কভার করা হয়েছিল, তাহলে সেই অভিযোগগুলো তাকে অস্বীকার করতে হবে জোরালোভাবে, যেগুলো সত্যিকার অর্থে আমার বিরুদ্ধে অভিযোগ না, আমি এসব করিনি, এটি অপপ্রচার, প্রোপাগান্ডা, এবং ওই পক্ষ দুঃখ প্রকাশ না করলে আমি মামলা করব। এই দাবি কিন্তু তাকে করতে হবে, কিন্তু এই দাবি তিনি করেননি, কারণ এগুলো নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। কারণ এই দাবি করলে আসলে বিষয়টি গোবর ফাঁস হয়ে যাবে, থলের বেড়াল বেরিয়ে আসবে। তো এই রাশেদ খানকে প্রধানমন্ত্রীর পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট বানাতে হয়েছে, দুঃখ রাখবার জায়গা পাই না। প্রধানমন্ত্রী নিজেকে ছোট করেছেন, তার পদকে ছোট করেছেন। সামান্য হলো খোঁজখবর নেওয়া দরকার ছিল এই তরুণটি আসলে কে। তিনি শুধু রাজনৈতিকভাবে পোল্টি মারেন না, সব রকমভাবে তিনি পোল্টি মারেন, আর্থিক, অন্যান্য কেলেঙ্কারি, সব কিছু তো আছেই। তো এইসব নিয়ে আমাদের কথা বলার দরকার হতো না। আমরা যখন দেখি প্রতিনিয়ত তিনি জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন, কারণ জুলাইয়ের প্রধান মুখগুলোকে প্রতিনিয়ত ছোট করবার চেষ্টা করছেন, এবং কোনো দালিলিক প্রমাণ ছাড়া জাস্ট মুখে ভার্বালি অ্যাবিউজ করছেন প্রতিদিন তাদের। তাই তার এই বক্তব্যগুলো কাউন্টার করা কর্তব্য মনে করি, সেই জন্যে এই এপিসোড করতে হচ্ছে।